বিচ্ছেদের 5 বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে আমার আবার দেখা। আমার মামাতো বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেই পাত্র হচ্ছে আমার প্রাক্তন স্বামী। কিরকম অস্বাভাবিক একটা ঘটনা, কিন্তু সবাই স্বাভাবিকই আছে, শুধু আমি স্বাভাবিকভাবে থাকতে পারছি না। এই মুহূর্তে সে আমার সামনে বসে আছে আর আমি দরজার আড়ালে। বিচ্ছেদের 5 বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে আমার আবার দেখা হয়েছে। মামি বললেন, সোনিয়া দেখাই তো রুহি রেডি হয়েছে নাকি। মামির কথা শুনে আমার ঘোর কাটলো। রুহি আমার মামাতো বোন, যাকে আজ দেখতে এসেছে। আমি বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি। মামি এত স্বাভাবিক আছে কিভাবে। তবে অত শত ভাবলাম না, রুহিকে দেখতে গেলাম। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। 3-4 বছর ধরে এই সমস্যা। অতিরিক্ত চিন্তা ভাবনা করলে মাথা ব্যথা করে। আমি কি নিয়ে চিন্তা করছি আমি নিজেই এটা বুঝতে পারছি না। চলতে না পারা পা দুটোকে টেনে নিয়ে গেলাম রুহির ঘরে। রুহি কাজল কালো চোখ দুটো ভালোভাবে দেখে নিয়ে সোনিয়ার অশান্ত চেহারাটা দেখে মুচকি হাসলো। তারপর নিজেকে শান্ত রেখে বলল, ডাকতে এসেছো আপু? হ্যাঁ, তুই রেডি থাকলে চল। আমি তো রেডি, চলো তুমি। রুহিকে নিয়ে যখন ড্রয়িং রুমের দরজার সামনে এসে দাঁড়ালাম, তখন আমার বুকটা টিপ টিপ করছিল। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে রুহির পাশাপাশি হেঁটে গিয়ে সোফায় বসলাম। রুহি নিচু নজরে মিষ্টি একটা হাসি মুখ নিয়ে বসলো। সোফায় বসা পাত্র, যার পুরো নাম ইফতেখার তাকসিন, সে তখন তার মায়ের সাথে নিচু স্বরে কি একটা কথা বলছিল। রুহি বসার পর সে স্বাভাবিকভাবে নজর তুলে আমার দিকে তাকালো। প্রথম দেখায় তার চোখে কোনো বিশেষ ভাবান্তর হলো না। হয়তো 5 বছরের দীর্ঘ সময় আর আমার এই বদলে যাওয়া ক্লান্ত চেহারা তাকে এক পলকে চিনতে দেয়নি। আমি গুটি গুটি পায়ে গিয়ে মামির পাশে দাঁড়ালাম। টেবিলের উপর সাজিয়ে রাখা মিষ্টি আর নাস্তা প্লেটগুলো পাত্রপক্ষের দিকে এগিয়ে দিতে লাগলাম। ঠিক তখনই একটা বাটি এগিয়ে দেওয়ার সময় আমার হাতের চুরির শব্দে তাসকিন আবার তাকালো। এবার তার চোখ দুটো আমার মুখের উপর এসে থমকে গেল। আমি স্পষ্ট দেখলাম তাসকিনের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার চেনা সেই চঞ্চল চোখ দুটো আচমকা কুঁচকে গেল, যেন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। প্রথমে অবিশ্বাস, তারপর এক তীব্র বিস্ময় তার পুরো মুখে ছড়িয়ে পড়লো। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সে চাউনিতে কি ছিল? বিস্ময়, অপরাধ বোধ, নাকি পুরনো কোনো অধিকার বোধ, তা আমি জানি না। আমি শুধু নিজের কাঁপতে থাকা হাত দুটোকে শক্ত করে ধরে মামির শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে ফেললাম। এরই মধ্যে তাসফিনের মা তুহিনা বেগম এবং তাদের সাথে আসা আরো 2-3 জন আত্মীয় রুহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তুহিনা বেগম রুহির দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহমাখা গলায় বললেন, পড়াশোনা আর টুকটাক ঘরকণার কাজ নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করতে লাগলেন। রুহিও খুব শান্ত আর ভদ্রভাবে একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। পুরো ড্রয়িং রুমে তখন এক উৎসব মুখর পরিবেশ। শুধু আমার আর তাসফিনের মাঝখানে বাতাসটা যেন জমে বরফ হয়ে গিয়েছিল। তাসফিন সবার কথার মাঝেও বারবার আর চোখে আমার দিকেই তাকিয়েছিল, যা আমার অস্বস্তি আর মাথার যন্ত্রণা দুটোই দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তুহিনা বেগম হাসি মুখে মামির দিকে তাকিয়ে বলেন, ভাবি, আজকালকার ছেলে মেয়েরা তো আবার নিজেদের মধ্যে একটু কথা না বললে পিয়াস মেটে না তো, তা ওদের দুজনকে একটু আলাদা কথা বলার সুযোগ দেওয়া যায়? মামি অত্যন্ত খুশি হয়ে মাথা নাড়ালেন। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, সোনিয়া, তুমি তাসফিন আর রুহিকে পাশের ওই ছোট রুমটায় নিয়ে যাও তো, একটু বসতে দাও ওখানে। মামির কথায় আমার পায়ের তলার মাটি যেন আরেকবার কেঁপে উঠলো। যাকে আমি এড়িয়ে চলতে যাচ্ছি, তার সাথে এখন আমাকে একই পথ ধরে হাঁটতে হবে। তাসফিন ঘরে ঢুকে একটু ইতস্তত করে রুহির মুখোমুখি একটা চেয়ারে বসলো। ঘরটায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তাসফিনের রুহির সাথে কথা বলার কথা, কিন্তু তার পুরো মনোযোগ যেন জানালার পাশে দাঁড়িয়ে থাকা আমার দিকে। সে রুহির দিকে তাকিয়েও ঠিকঠাক কোনো কথা বলতে পারছিল না। তার ঠোঁট দুটো কাঁপছিল, কপালে হালকা ঘামের বিন্দু। পুরো ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। তাসফিন রুহিকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারলো না। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ার থেকে একটু সোজা হয়ে বসলো। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত আকুতি এবং একই সাথে এক ধরনের দূরত্ব। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে নরম গলায় বলল, আপনি যদি আমাদের একটু প্রাইভেসি দিতেন, মানে আমরা তো একটু নিজেদের মধ্যে কথা বলতাম। আপনি সম্বোধনটা আমার বুকের মধ্যে তীরের মতো গিয়ে বিঁধল। 5 বছর আগে যে মানুষটার সাথে আমার তুই তুমি সম্পর্ক ছিল, আর সে আমাকে আপনি বলে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। বুক ঠেলে একটা কান্না চলে আসতে চাইলো। আমার খুব খারাপ লাগলো। এক তীব্র অপমান আর কষ্টের অনুভূতি আমার পুরো শরীরকে অবশ করে দিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। চোখ মুখে পানি ছলছল অবস্থায় দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তাসফিন আর রুহি ঘর থেকে বের হলো। তাসফিনের মুখ অবয়ব ছিল গম্ভীর ও থমথমে, আর রুহি গালে লজ্জা লাজছে আভা। ড্রয়িং রুমে বসে দুই পরিবারের বড়রা চূড়ান্ত আলোচনায় বসলেন। তাসফিনের মা তুহিনা বেগম হাসি মুখে মামির হাত ধরে বললেন, ভাবি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা আর দেরি করতে চাই না, বিয়ের কথা পাকাপাকি করে যেতেই চাই। মামি তো খুশি আত্মহারা। পাত্রপক্ষ জানালো আগামী 2 মাস পরেই ধুমধাম করে বিয়ে দিতে চাই। রুহির এখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে। ঠিক হয়েছে, ভার্সিটিতে ভর্তি হওয়া শেষ হওয়া মাত্রই বিয়ের পিড়িতে বসবে ওরা। দুই পক্ষ রাজি হতেই ড্রয়িং রুমে মিষ্টি মুখের ধুম পড়ে গেল। শুধু আমার চারপাশের আলোটা যেন দপ করে নিভে গেল। পাত্রপক্ষ বিদায় নিতেই রুহি এক ছুটে আমার ঘরে চলে এলো। খুশিতে ওর চোখ মুখ জল জল করছে। সে এসে আমার হাত দুটো শক্ত করে ধরে বিছানায় বসলো। আপু, বিশ্বাস করো আমার কি যে আনন্দ হচ্ছে। তাসকিনকে দেখছো? ঠিক যেন উপন্যাসের কোনো রাজপুত্র, যেমন হ্যান্ডসাম তেমনই ভদ্র। আমি ঠোঁটের কোন একটা ম্লান হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ রে রুহি, অনেক ভালো। আমি আর কথা বাড়ালাম না। বাস্তবতা নিয়ে মামির কাছ থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলাম। কথা বলা ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি যে মানুষটার সাথে এত অভিমান করে চলে আসলাম, সেই মানুষটা আজ আমারই মামাতো বোনের হাজবেন্ড হতে চলেছে, এ বিশ্বাস করা যায়?
আমি মিরপুরে ছোট্ট একটা ফ্ল্যাট বাসায় থাকি, 3 রুমের ফ্ল্যাটটা আমার জন্য পারফেক্ট। একটা বেসরকারি কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছি, আমি বেঁচে থাকার মতন উপার্জন হয়, এই তো ইচ্ছা করে বিচ্ছেদ বেছে নিয়েছিলাম। কত চেষ্টাই না করেছিল তাসফিন আমাকে আটকে রাখার, আমার পা দুটো নিয়ে বসেছিল আর আমি কত। সোনিয়া এত তাড়াতাড়ি চলে আসলে যে? সুমির কথা শুনে আমার ভাবনা কাটলো, মাথার তালুতে হাত দিয়ে বললাম, কেন যেন ভালো লাগছিল না। আচ্ছা ভালো করেছো চলে এসেছো, মার্কেটে যাবো, আমার কিছু কেনাকাটা আছে, তুমি যদি সাথে যেতে ভালো হতো। আমি কিছু মুহূর্ত চুপ থাকলাম, তারপর ভেবে বললাম যেতে পারতাম, কিন্তু রাত্রের খাবারটা বাইরে থেকে খেয়ে নেবো। তবে চলুন। রাত 8টা কি 9টা, রেস্টুরেন্টে বসে আছি, খুবই জাঁকজমক ভাবে সাজানো একটা রেস্টুরেন্ট। সুমি খাবার অর্ডার দিয়েছে, আসতে একটু দেরি হবে, তবে জায়গাটা সুন্দর দেখে বসে থাকতেও ভালো লাগছে, মনটা অস্থির লাগছে, তবুও ভালো লাগছে। ইফতেখার তাসফিন, ওই মেয়েটা তোমার প্রাক্তন স্ত্রী না? কথাটা বললো তাসফিনের খালাতো বোন, যে বয়সে তাসফিনের চেয়ে কিছুটা বড়। আজ রাতে তাসফিন তার 4-5 জন ঘনিষ্ঠ বন্ধু আর এই খালাতো বোনকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল শুধুই রাতের খাবার খেতে আর জমিয়ে আড্ডা দিতে। সবাই যখন হাসাহাসি আর খোশ গল্পে মগ্ন, ঠিক তখনই খালাতো বোনের ইশারা করার দিকে তাকাতেই তাসফিনের হাতের জলের গ্লাসটা টেবিলের উপর মৃদু শব্দে কম্পন করে এলো। পুরো শরীর যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। কয়েক টেবিল পরে বসে আছে সোনিয়া। সোনালী আবছা আলোয় সোনিয়ার সেই চিরচেনা ম্লান কিন্তু মায়াবী মুখটা দেখা যাচ্ছে। সোনিয়া তাসফিনের চোখে সেই তীব্র অস্থিরতা আর ছটফটানি দেখে তার খালাতো বোন ওর কাঁধে আলতো করে হাত রাখলো। আড্ডার পরিবেশটা যেন হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সে তাসফিনকে শান্ত করার জন্য অত্যন্ত নরম ও বুঝদার গলায় বলল, তাসফিন নিজেকে শান্ত করো, পুরনো কথা মনে করে এখন আর কি লাভ বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে, জীবন তো আর এক জায়গায় থেমে থাকার। রেস্টুরেন্টের ভেতরের টেবিলটাই বন্ধুদের তুমুল আড্ডা আর হাসির রোল উঠেছিল, কিন্তু তাসফিনের কানে সেসব স্রেফ পাথর হয়ে বিচ্ছিল। প্লেটের খাবারগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে এক সময় ও উঠে দাঁড়ালো। তোরা খা, আমি বিলটা মিটে একটু বাইরে আসছে। মাথাটা কেমন যেন জ্যাম হয়ে গেছে। ক্যাশ কাউন্টারে বিল চুকেও হন হন করে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। রাতের ফুরফুরে ঠান্ডা বাতাসে বুক ভরে একটা শ্বাস নিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেটটা বের করলো। তাসফিনের কোনো বদভ্যাস নেই, কিন্তু মানুষ যখন ভেতরে তীব্র কষ্ট কাউকে বলতে পারে না, তখন ওই একটা শলাকায় নিকোটিনের ধোঁয়ায় যেন শেষ একাকিত্বের সঙ্গী হয়। লাইটার জ্বালিয়ে ও একটা লম্বা টান দিল, ধোঁয়া ছেড়ে চোখ বুজে দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা শুধু একটা অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঠিক তখনই রেস্টুরেন্টে ভারী কাচের দরজাটা ঠেলে সোনিয়া আর সুমি বাইরে বের হলো। সোনিয়ার মাথাটা তখন ঝিমঝিম করছে, চোখের সামনে ভাসছে আজ দুপুরে সেই দৃশ্যগুলো। ও নিজের মনেই মাটির দিকে তাকে গজগজ করতে করতে হাঁটছিল। ঠিক তখনই অসাবধানতাবশত সামনে দাঁড়িয়ে থাকা তাসফিনের পিঠের সাথে ও বেশ জোরে একটা ধাক্কা খেলো। এমনিতেই মনের ভেতর চরম অশান্তি, তার উপর এই হঠাৎ ধাক্কায় সোনিয়া নিজের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেললো। কে দাঁড়িয়ে আছে সেটা না দেখেই ভেতরের সব রাগ আর ফ্রাস্ট্রেশন এক মুহূর্তে উগরে দিয়ে ও চেঁচিয়ে উঠলো, আরে শালা চোখে দেখে না নাকি, ফালতু লোক কোথাকার একটা মা। অর্ধেক গালি মুখ থেকে বের হতেই তাসফিন যখন ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, রাস্তার সোনালী স্ট্রিট লাইটের আলোয় ওর মুখটা পরিষ্কার দেখা গেল। সরি, আমি আসলে। সোনিয়ার হাত টেনে ধরে তাসফিনের দিকে তাকিয়ে বলল, চল সোনিয়া, ওদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। সোনিয়া মাথা নিচু করে সুমির সাথে হন হন করে হেঁটে চলে গেল। তাসফিন ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা ম্লান কষ্টের হাসি হাসলো। ও মনে মনে ভাবলো, 5 বছর পর নিয়তি ওদেরকে কি অদ্ভুত আর লজ্জাজনক এক পরিস্থিতিতে এনে দাঁড় করালো। ও আবার সিগারেটে টান দিল, আর ঠিক তখনই চোখের কোনো অল্প একটু জল চিকচিক করে উঠলো, যা রাতের অন্ধকারের ধোঁয়ায় আড়াল করার চেষ্টা করলো। পায়ের নিচে সিগারেটের শেষ অংশটুকু পিষে তাসফিন ধীর পায়ে আবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। ভেতরে তখন বন্ধুদের রাতের খাবার শেষ, সবাই মিলে টেবিল ছেড়ে উঠে বিল কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাসফিনকে ওভাবে হেঁটে দেখে ওদের সামনে এসে দাঁড়াতে দেখে সাইমা কুচকানো ভ্রুনিয়া বলে উঠলো, কই ছিলি এতক্ষণ? বিল দিতে গিয়ে কি শেয়ারে প্রেমে পড়ছিলি নাকি শালা? একসাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। তাসফিনের গাড়িতে উঠে বসার সাথে সাথেই ভেতরের আড্ডার আবহাওয়াটা আবার চাঙ্গা হয়ে উঠে। ও হঠাৎ করে বন্ধুদের আড্ডার মাঝখানে বেশ দৃঢ় আর শান্ত গলায় বলল, কালকে আমি রুহির সাথে দেখা করব। তাসফিনের এই গম্ভীর ঘোষণায় গাড়ির ভেতরের হাসাহাসিটা এক মুহূর্তেই থেমে গেল। বন্ধুরা সবাই অবাক হয়ে ওর দিকে তাকাতে লাগলো, কারণ কেউ ভাবেনি তাসফিন এত তাড়াতাড়ি নিজ থেকে রুহির সাথে একা একা দেখা করার সিদ্ধান্ত নিয়ে নেবে। বাসায় ফেরার পর থেকেই সোনিয়ার মনের ভেতরে ঝড়টা আর থামছিলই না। গায়ের শাড়িটা পর্যন্ত বদলানোর এনার্জি ছিল না ওর। ঘরে বাতিটা নিভিয়ে ও বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। ভেসে উঠলো রেস্টুরেন্টে বাইরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা তাসফিনের সে বিষণ্ণ রূপটা, আঙ্গুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটের লাল আলো আর ধোয়াই ওঠা ওর মুখ। সোনিয়ার বুকটা এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো। ও বিছানায় উঠে বসলো। 5 বছরের চেনা সংসারে ও কখনো তাসফিনকে একটা সিগারেট পর্যন্ত ছুঁতে দেখেনি। ধূমপান করা তো দূরের কথা, তাসফিন সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতো না। তাহলে এখন কেন ও সিগারেট খায়? কার জন্য ওর এই বদভ্যাস? নিজের ভেতরের কোন বেদনাটা ও ওই নিকোটিনের ধোঁয়ায় উড়ানোর চেষ্টা করছিল? সোনিয়া 2 হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠলো। তাসফিনের ওই রূপটা ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কিন্তু তাসফিনের চিন্তার মাঝে হঠাৎ সোনিয়ার মাথায় ওর মামি আর রুহির কথাটা এলো, আর আসার সাথে সাথে ওর কান্নাটা এক অদ্ভুত ক্ষোভ আর বিভ্রান্তিতে রূপ নিল। ও মাথা তুলে অন্ধকারের দিকে চেয়ে ভাবতে লাগলো, মামি কিভাবে এই বিয়েটা ঠিক করলো বুঝলাম না। মামি তো খুব ভালো করেই জানে তাসফিন আমার প্রাক্তন স্বামী। তাসফিনের সাথে আমার ডিভোর্সের সময়কার প্রতিটা অশান্তি, প্রতিটা কান্নার সাক্ষী ছিল মামি। সব জেনে বুঝো মামি নিজের মেয়ের সাথে তাসফিনের সাথে বিয়ে ঠিক করে দিল। সোনিয়া নিজের কপাল চাপড়ালো। সোনিয়ার মাথায় কিছুতে এই সমীকরণটা ঢুকছিল না। ওর মনে এক তীব্র সংশয় দানা বাঁধতে লাগলো। তাসফিন কি মামিকে আগে থেকেই চিনতো, নাকি মামি ইচ্ছা করে সোনিয়াকে ছোট করার জন্য এই কাজ করেছে? আর
তাসফিনি বা কিভাবে এই বিয়েতে রাজি হলো? ও কি জানে রুহি সোনিয়ার মামাতো বোন, নাকি ও সবাইকে ধোকা দিচ্ছে, সবাইকে এক অন্ধকারের মধ্যে রেখে ও কোনো প্রতিশোধ নিতে চাইছে? এসব জটিল আর কুৎসিত প্রশ্নগুলো সোনিয়ার মাথায় তীরের মতো বিঁধতে লাগলো। 12টা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতেই পারিনি। কালবৈশাখী ঝড়ের মতন বাইরে বৃষ্টি পড়ছে, যেমন একটু আগে আমার অস্ত্রগুলো ঝরে পড়ছিল। তীব্র রিংটনের শব্দে হঠাৎ করে সোনিয়ার ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল কিছু বিশ্রী কথা। কোন হালার পরে এত রাত্রে আমারে ফোন দিল? আল্লাহ গজব ফেলাবো 14 গোষ্ঠীর উপর। মুখটা বিকৃত করে ফোনটা হাতে নিল। অচেনা নাম্বার দেখে চোখ কুচকে আসলো ঘুম ঘুম চোখে। ফোনটা রিসিভ করে উচ্চস্বরে চিৎকার দিয়ে বলল, কে রে তুই? তোর 14 গোষ্ঠীরে সালাম। মরতে পারিস না? রাত্রিবেলা ঘুমন্ত মানুষকে জাগাস? ফালতু লোক কোথাকার। নিজের বউ নিয়ে ঘুমা যা। সোনিয়া, আমি